going down. ফাইনালি আমি আর বর এখন যাচ্ছি সেই সুন্দর জায়গাটিতে, যে জায়গাটিতে তোমাদের নিয়ে যাব বললাম। আর চলো আমার সঙ্গে, আশা করছি তোমাদের প্রত্যেকের ভীষণ ভালো লাগবে। নমস্কার, আমি মৌসুমি। আমার দেশ বিদেশের জীবনযাত্রার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকালের ওয়েদারটা দেখো, একেবারে মেঘাচ্ছন্ন ওয়েদার, হালকা কুয়াশা, হালকা না অনেকটাই কুয়াশা আছে সেটা দেখা যাচ্ছে। আর সঙ্গে কালকে বৃষ্টিও হয়েছে, এই যে ভেজা মাটি দেখে দেখা যাচ্ছে, দেখো কালকে সকালে বৃষ্টি হয়েছে। আর আমি সকাল সকাল উঠেও পড়েছি। তোমাদের সবাইকে আজকের ব্লগে স্বাগত জানাচ্ছি। আর কুট্টু বাবানের স্কুলের জন্য ওরা রেডি হবে, তো ওদের ব্রেকফাস্টটা বানিয়ে দিই। আগের দিনের আমডালার সঙ্গে মাছের তরকারিটা তো ছিলই, বাবানকে সকাল সকাল গরম গরম ভাত করে দিয়ে দিলাম ব্রেকফাস্টে। আর এখন বাবানের ভাতটা খেয়ে নিই, আমি ওর জন্য অ্যাভোকাডো স্যান্ডউইচটা চটপট বানিয়ে নিই। বাবানের স্কুল মিলটা বানানো হয়ে গেল আর বাবান খাওয়া দাওয়া করে নিল। এখন বাবান চলে যাচ্ছে বাবানের স্কুলে। এখান থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে প্রায় 10 মিনিট সময় লাগে হাঁটা পথে, তো তার কারণে 5 মিনিট আগেই বাবান বাড়ি থেকে বেরিয়ে যায়। আমি প্রথম ভাবতাম যদি আমি বাস স্ট্যান্ড পর্যন্ত বাবানকে একটু পৌঁছে দিতে পারতাম তাহলে হয়তো ভালো হতো, কিন্তু কিছু উপায় নেই, কারণ গুট্টুও এখন রেডি হয়ে এসে যাবে, ওকেও কিন্তু ওর ব্রেকফাস্টটা দিয়ে দিতে হবে। আর এরপর গুট্টুর টিফিনটা আমি গুছিয়ে নিলাম। দুজনকে একসাথে মানুষ করাটা যে সত্যি খুব সহজ বলবো না খুব কঠিন, সেটাই বুঝতে পারি না। তবে কি বলতো, কখনো কখনো একা একাও বাচ্চাদের ছেড়ে দিতে হয়, বুঝতে শেখাতে হয় যে তোমরাও এবার বড় হচ্ছ, সারা জীবন তো আর মা বাবা একসাথে থাকবে না। তো তোমাদের খুশির মুহূর্ত হোক বা তোমাদের ডিফিকাল্ট সিচুয়েশন হোক, প্রত্যেকটা ডিসিশনই কিন্তু তোমাদের নিজেদেরকে নিতে হবে। তো তার কারণে কখনো কখনো বাচ্চাদের একা একা ছেড়ে দিয়ে ওদেরকেও বুঝতে দিতে হবে যে তোমরা কিন্তু এখন বড় হচ্ছ। তবে গুট্টু যেহেতু অনেক ছোট, তাই গুট্টুকে এখনো কিন্তু ছাড়ার সেভাবে সময় আসেনি। গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। তোমাদের সবাইকে আমার আরও একটা ব্লগে স্বাগত জানাচ্ছি। আর এখন সকালবেলা আমি গুট্টুকে বাবানকে লাঞ্চ বানিয়ে দিলাম। ওরা মানে বাবান স্কুলে চলে গেছে অনেক আগে, গুট্টু বাবান 7:30টার সময় স্কুলে চলে যায়, আর গুট্টুকে নিয়ে আমি বেরোই 8:15। এখন 8:19 হয়ে গেছে, একটু লেট হয়ে গেছে এই আর কি। তো একটু কুয়াশাটা কেটেছে, ওয়েদারটা একটু ভালো হয়েছে, কিন্তু একদম ঠান্ডা নেই। তো তার কারণে আমি একদম জ্যাকেট পরিনি, আর হচ্ছে গিয়ে গুট্টুকে একটা পাতলা সোয়েটার পরিয়ে দিয়েছি। তো আরেকটা জিনিস কি বলতো, ওপর থেকে সূর্যের আলোটা দেখা যাচ্ছে, এটা নিচে থেকে দেখা যায়নি। দাঁড়াও। তো এখন চলো যাই, গুট্টুকে স্কুলে দিয়ে আসি। You're my sweetest addiction, you're my strongest inspiration. ছুতে 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 আয়, ছুতে ছুতে আয়, ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে। হ্যালো হ্যালো, টাটা টাটা, চলো ছুতে ছুতে ছুতে, হাঁটি হাঁটি পাপা, হাঁটি হাঁটি পাপা, হাঁটি হাঁটি পাপা, হাঁটি হাঁটি পাপা, টাটা টাটা টাটা, আদর করে দাও, একটু আদর করে দাও। গুট্টুর আজকাল হঠাৎ করে এইদিকে রাস্তাটা পছন্দ হয়েছে, এইদিকে রাস্তাটা দিয়েও আস্তে আস্তে যাওয়া শুরু করেছে। ওইদিকে যেদিকে গোলাপ ফুলটা দেখায় ওই দিকটা দিয়ে যাচ্ছে না, এদিক দিয়ে যাচ্ছে। বেশ এই গোলাপি গোলাপি ফুলগুলো দেখতেও ভালো। ভেতরে একটা ফুল হয়ে আছে, একটাই সাদা ফুল।
চলো। You're my sweetest addiction, you're my strongest inspiration, and I love you. It's true, there's no mountain I could not climb as long as you are mine. And I গুট্টুকে দিয়ে এখন চলে যাচ্ছি বাড়ি। আর যাওয়ার পথে একটা জিনিস দেখে সত্যিই অবাক হয়ে গেলাম, মনটা আমার ভীষণ ভালো হয়ে গেল। দাঁড়াও তোমাদেরকেও দেখাচ্ছি। ফুল গাছটা দেখো, ফুলে ফুলে চারিদিকে ভরে গেছে। আর যেমন গোলাপ ফুল তো খুবই সুন্দর, আর এই ফুলের কালারগুলো এত মিষ্টি কালার, কি বলবো, পুরো গোলাপি কালার, এত সুন্দর লাগছে কালারটা। আমার ফোনেতেও যে কালারটা আছে ঠিক সেই কালারেরই ফুল এটা। আমি শুধু এখন একটা জিনিসই ভাবছি, সেটা কি বলতো, এই কিছু ফুল হয়েছে গাছটা এত সুন্দর লাগছে, এখনো কিন্তু অনেক কুড়ি আছে গাছটাতে। সব ফুলগুলো যখন ফুটবে তখন আরো কত সুন্দর লাগবে গাছটা। আর এই ফুল আমি যেখানে দেখতে পাবো সেখান থেকে আমার যেতে বিন্দু মাত্র ইচ্ছা করে না, মনে হয় আরো কিছুক্ষণ সেই ফুলের জায়গাটাতেই দাঁড়িয়ে থাকি, ফুলগুলোকে দেখি। আর এই ফুলের মতো সুন্দর হয়তো কিছুই হতে পারে না, তাই না? যাই হোক, সেটা বললে তো আর হবে না, বাড়িতে আমাদের যেতেই হবে। আর গিয়ে বাড়ির সব কাজকর্ম এখনো পড়েছে, সেগুলো আস্তে আস্তে সারি। সূর্য তো কখনো কখনো দেখা দিচ্ছে, আবার কখনো কখনো ডুবে যাচ্ছে, মানে মেঘ চলে আসছে সূর্যের পাশেই আর কি। তো কিছু করার নেই, এরকম ভাবেই আজকে দিনটা হয়তো যাবে, কিংবা দুপুরবেলায় সূর্যের আলো দেখা গেল। দেখো এখনো সূর্যের আলোটা দেখতে পাচ্ছ, বুঝতে পারছো? কখনো মেঘ এসে সূর্যটাকে গার্ড করে দিচ্ছে, মানে আলোটাকে গার্ড করে দিচ্ছে, আর মেঘটা এখন সরে যাচ্ছে, সূর্যের আলোটা খুব ভালোভাবে পড়ছে, এই আর কি। তো গিয়ে কাজ বাজগুলো মেটাই, আর মনে হয় দুপুরবেলায় সূর্য খুব পরিষ্কারভাবে বেরোলেও বেরোতে পারে। সকাল সকাল অনেকটা খিদে পেয়েছিল, ব্রেড বাটার সঙ্গে কিছুটা বানানা দিয়েই কাজ মেটালাম। খাওয়া শেষ হয়ে গেলে সবার আগে ভিজিয়ে দিলাম সাবু। আজকে দুপুরবেলায় বাবান গুট্টু এলে ওদেরকে একটু বানানা মিল্কশেক বানিয়ে দেব। সাবুটা তো একটু মোটা, তাই ভিজতেও টাইম লাগবে। এদিকে ওর বাবা নিয়ে এসেছে দুটো এরকম বড় বড় প্লাস্টিকের ডাব্বা। কি রাখবো করে মসুর ডাল আর জিরে রাখবো ভেবে ডাব্বাগুলো তাড়াতাড়ি ওপেন করে নিলাম। মসুর ডালটা ঢালা হয়ে গেল, এবার জিরেটা কেটে চটপট এই ডাব্বাগুলো ঢেলে ফেলি। আসলে ঘর সাজাতে কারই না ভালো লাগে, কিচেনের জন্য ভালো করে জিনিসপত্র কিনে কিচেনটাকেও সাজিয়ে নেওয়া যায়, কিন্তু যখন ফেলে রেখে সব চলে যেতে হয় তখনই লাগে কষ্ট। আর এদিকে ওয়াশিং মেশিনেও অনেকটা জামা কাপড় পড়ে গেছিলো, তাই ওয়াশিং মেশিনটাকেও অন করে দিলাম। আর আজকে সূর্যের আলো উঠেছে, জামা কাপড়গুলো মেললে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আমার যেটা করার আছে, রাত্রের তরকারিটা কি রান্না হবে সেটা করে ফেলি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। পটল, কুমড়ো আর আলু দিয়ে একটা তরকারি রান্না করব, পুরো বিয়ে বাড়িতে সেই সকালবেলায় দেয় না লুচি দিয়ে পটল, কুমড়ো, আলু দিয়ে যে তরকারিটা হয়, একদম ওই তরকারিটা রান্না করব, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব।
আর তার সাথে আছে কালকে আমি একটা ঝোল রান্না করব, যেটা মেয়েরা খেয়ে চলে যেতে পারবে। ওটা হলো পেঁপে দিয়ে কাঁচকলা দিয়ে একটা পাতলা ঝোল রান্না করব। তো এই আর কি, এই দুটো রান্না করে ফেলি। এখন রান্নাটা করে ফেললে কি বলতো, একটু রিল্যাক্স থাকে বিকেলের টাইমটা, তো আমরা একটু বাইরে বেরোতে পারবো, এই আর কি। তো চটপট রান্নাগুলো করে নিই। আলু, পটল আর বেগুনগুলো ঠিক এরকম গোল গোল করে কেটে নিয়েছি। এবার চলো তরকারিটা বানিয়ে নিই। তেলের মধ্যে ফোড়ন দেওয়ার জন্য 5 ফোড়ন, তেজপাতা আর কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। মশলা বানানোর জন্য লবঙ্গ, এলাচ, কিছুটা রসুন, আদা আর সঙ্গে জিরে নিয়ে নিয়েছি। এখন সবজিটা কিন্তু ধোয়া হয়ে গেছে। কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। সবার আগে ফোড়নটা দিয়ে দেব। কিছুটা ভাজা হয়ে গেলে আগে থেকে কেটে এবং ধুয়ে রাখা সবজিগুলো কড়ার মধ্যে দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে এবার এই সবজিগুলোর মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ আর লঙ্কা দিয়ে দিলাম। আবারও সবজিগুলো কিন্তু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। আর এদিকে মশলাটা আমার বানানো হয়ে গেছে। দেখো সবজিগুলোও কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর গরম জল পরিমাণ মতো দিয়ে দেব। এখন তরকারিটা কিছুক্ষণ ফুটতে দেব। তরকারিটা ভালো করে ফুটে এলে আগে থেকে বানিয়ে রাখা মশলাটা এই তরকারির মধ্যে অ্যাড করলাম। তরকারিটা মাখা মাখা শুকনো শুকনো হয়ে এলে এর মধ্যে কিছুটা চিনি অ্যাড করলাম। এরপর তরকারিটা আরও 2 মিনিট ফুটিয়ে নিয়ে এবার নামিয়ে ফেললাম। দেখো তো কেমন লাগছে। এই তরকারিটার মধ্যে ঘি আর গরম মশলাও পরে অ্যাড করা যেতে পারে। আগের দিন তো তোমাদের দেখালাম কিছুটা পুঁটি মাছ রেখে দিয়েছিলাম। এই পেঁপেটা দেখো খারাপ হয়ে যাচ্ছিল, তো পেঁপে, আলু আর কাঁচকলা দিয়ে চলো ঝোলটা বানিয়ে ফেলি। ঠিক লম্বা লম্বা করে পেঁপেটা, কাঁচকলাটার আলুটা কেটে নিলাম। এখন জল দিয়ে ধুয়ে নিই আর কিছুক্ষণ রেখে দেব। পটলের তরকারিটা রান্না হয়ে গেছে, সেটা তো তোমাদের দেখালাম। আমি কাঁচকলাটা তার সাথে পেঁপে আর আলুগুলো ভালো করে জল দিয়ে ভিজিয়ে এসেছি, তাহলে এই কাঁচকলার যে কষটা আছে না, সেটা একটু উঠে যাবে। আর যেহেতু কালকে তরকারিটা খাওয়া হবে, তো একটু পরে ভাবলাম রান্নাটা করি। আজকে আমরা আমি আর বর দুজনে যাব একটা সুন্দর জায়গায়। এখানে লিটসেই আছে, তো আগে থেকে বলছি না কোথায় যাব। গেলে তোমাদের অবশ্যই দেখাবো, আর যদি না যাই তাহলে দেখাতে পারবো না, কিন্তু যদি যাই অবশ্যই দেখাবো। তো চলো এখন গুট্টুকে নিয়ে আসি। গুট্টুকে নিয়ে নিয়েছি। আর এখানে দেখো চারিদিকে ঘাস কেটেছে, আজকে সব পড়ে আছে। আর ঘাস কাটার পর এত সুন্দর গন্ধ বেরোয় ঘাসে। গুট্টু তুই কি পাচ্ছিস? খুব সুন্দর ঘাস কাটার গন্ধটা। দেখো চারিদিকে ঘাস কেটেছে, পরিষ্কার করেছে চারিদিকটা, বেশ ভালো লাগছে। কিন্তু এইখানটায় সকালবেলা তোমাদের দেখাচ্ছিলাম, এখানটায় যাওয়া যাচ্ছিল না, যেখানে গোলাপ ফুলগুলো ছিল, কিন্তু এখন খুব ইজিলি আমরা এখান থেকে যেতে পারছি। কোথায় ফুল কেটেছে? এখানে যে ফুলগুলো, হ্যাঁ, এই ঘাসগুলোর মধ্যে ইয়েলো কালারের, হোয়াইট কালারের ফুলগুলো হয়ে থাকে না, ওইগুলো ঘাস কাটার ফলে কেটে গেছে। ছিঁড়বে না মাম, একদম নয়। চলো চলো, ভালো লাগছে কি বলো? খুব সুন্দর লাগছে না বলো দূর থেকে? চলো বাড়ি যাই এবার। রোদ্দুরের তাপে দেখো মাটি পুরো ফেটে গেছে, দেখতে পেয়েছো? আজকে বাড়িতে গিয়ে গুট্টুকে আর বাবানকে একটু শেক বানিয়ে দেবো, আর বানানা শেক মিল্ক দিয়ে। আর তার মধ্যে কিছুটা সাবুও অ্যাড করব। কেন বলো তো? এত গরম পড়েছে, সাবুটা অ্যাড করলে না শরীরটাও ঠান্ডা হয়। তো কিভাবে বানাবো সেটা তোমাদের দেখাবো, অবশ্যই দেখে নিও। এই বানানা মিল্ক শেকটা বানানোর জন্য সাবুটা তো আগে থেকেই সকালবেলায় ভিজিয়ে দিয়েছিলাম, সেটা তো তোমরা দেখলেই। সাবুটা এখন কিছুক্ষণ ফুটতে দিলাম। ফোটানো হয়ে গেলে একদম ঠান্ডা জল দিয়ে সাবুটাকে ধুয়ে নিলাম। মিক্সার জারের মধ্যে 2টো বানানা অ্যাড করলাম। তার মধ্যে 500 দুধ দিয়ে দিলাম, ঠান্ডা ফ্রিজে রাখা দুধ অ্যাড করলাম। তার মধ্যে দিলাম 2 চামচ সুগার। আমি কিন্তু হোয়াইট সুগারটা ইউজ করিনি, এখানে ব্রাউন সুগারটা কিন্তু আমি ইউজ করেছি। এখন 2টো গ্লাসের মধ্যে পরিমাণ মতো দুধ ঢেলে দিলাম। এরপর 2 চামচ করে সাবু এই গ্লাসের মধ্যে অ্যাড করলাম। আর তারপরে কিছুটা বেদানাও এই গ্লাসের মধ্যে অ্যাড করে দিলাম। এই রকম ভাবে কখনো কখনো বাচ্চাদের খাওয়ানো যেতে পারে, এতে ওদের ভালোও লাগে, সঙ্গে শরীরটাও ঠান্ডা হয়। এখন চলো পেঁপে, কাঁচকলা, আলুর পাতলা ঝোলটা বানিয়ে নিই। নুন হলুদ দিয়ে মাখানো মাছটা গরম তেলের মধ্যে দিয়ে মাছটা ভালো করে ভাজা করে নিলাম।
মাছগুলো ভাজা হয়ে গেল। এখন মাছ ভাজার তেলের মধ্যেই কিছুটা পাঁচফোড়ন অ্যাড করে এর মধ্যে আগে থেকে কেটে এবং ধুয়ে রাখা সবজিগুলো কিন্তু অ্যাড করে দিলাম। এখন হালকা হাতে নাড়াচাড়া করে নিলাম। কিছুটা ভাজা ভাজা হয়ে গেলে নুন আর হলুদ দিয়ে আরো ভালো করে সবজিগুলোকে নাড়াচাড়া করে নিলাম। কাঁচা লঙ্কা আর জিরে মশলার জন্য যাবে, এখানে কিন্তু কোনো রকম শুকনো লঙ্কার আমি ব্যবহার করব না, যেহেতু গরমের সময় পাতলা ঝোল কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। সবজিটা ভাজা হয়ে গেলে পরিমাণ মতো গরম জল অ্যাড করে দিলাম। মশলাটা বানানো হয়ে গেছে, তরকারিটাও ফুটে গেছে। এখন ফুটে যাওয়া তরকারির মধ্যে মশলাটা ঢেলে দিলাম। আগের দিন রোদ্রে কারি পাতাটা আর হলুদটা রেখেছিলাম, দেখো বেশ শুকিয়ে গেছে, কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে। তরকারিটা এদিকে ফুটছে আর আমি একটু বাইরের প্রাকৃতিক দৃশ্য দর্শন করে এলাম। এখন এসে এদিকে দেখি তরকারিটা মোটামুটি হয়ে গেছে। সবার শেষে মাছটা অ্যাড করে দিলাম। এরপর তরকারিটা 2 মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নেব। ফাইনালি আমি আর বর এখন যাচ্ছি সেই সুন্দর জায়গাটিতে, যে জায়গাটিতে তোমাদের নিয়ে যাব বললাম। আর চলো আমার সঙ্গে, আশা করছি তোমাদের প্রত্যেকের ভীষণ ভালো লাগবে। 2 মেয়ে তো ঘরে আছে, ওরা ট্যাব দেখছে, ট্যাবের টাইম শেষ হলে পড়তে বসতে যাবে। আর আমরা একটু হাঁটাহাঁটি করতে করতে ওই জায়গাটিতে ঘুরে আসব। কোথা থেকে যেতে হচ্ছে সেটা আমি তোমাদের অবশ্যই দেখাবো, মানে আমরা কোনখান থেকে যাচ্ছি। যাতে করে লিডসের এই এরিয়াতে যদি তোমরা কেউ থেকে থাকো তারা অবশ্যই ঘুরে এসো, অবশ্যই ভালো লাগবে, এটা আমি তোমাদের কথা দিলাম। এখন চলো আমরা যাই। হ্যাঁ, এখন খোলাই থাকছে। আমরা এখন আছি নাইটসওয়ে ব্রিজের ঠিক ওপরে। আমাদের ডান দিকে দেখা যায় ক্রাউন পয়েন্ট ব্রিজ, কিন্তু আমরা যাব রয়্যাল আর্মারিস মিউজিয়ামের ঠিক পাশ দিয়েই হাঁটা পথে আধ ঘন্টা দূরত্বে হোয়াইট রোজ পয়েন্ট। আশা করছি তোমরা যারা লিডসে আছো এবং লিডস ডকের পাশাপাশি আসতে পারবে তারা খুব ইজিলি এই জায়গাটিকে ফাইন্ড করে নিতে পারবে। চলো তাহলে এক পা করে এবার আমরা হাঁটতে শুরু করি। You're my sweetest addiction, you're my strongest inspiration, and I love you. It's true, there's no mountain I could not climb as long. দুই পাশেরই নানান ধরনের গাছে সেজে রয়েছে আমাদের চলার পথটা। পাশ দিয়ে বয়ে গিয়েছে এই সুন্দর নদী, যেটা এই জায়গাটিকে আরো অনেক বেশি সুন্দর করে সাজিয়ে তুলেছে। এই নদীতেই বাঁধা রয়েছে নানান ধরনের রং বেরঙের বোট। তবে এই নানান রঙে সেজে ওঠা প্রতিটি বোটই কিন্তু প্রাইভেট বোট। এই বোটের যিনি মালিক তারা নির্জন কোলাহল মুক্ত সময় কাটানোর জন্যই এই বোটগুলি নিজেদের পরিবার কেন্দ্রিক করে রেখেছে। প্রতি সপ্তাহে তারা ছুটির সুন্দর দিনগুলি এই বোট নিয়েই নানান জায়গায় ঘুরে বেড়ায়। চলতে চলতে এখন আমরা যে জায়গাটিতে এসে উপস্থিত হয়েছি ঠিক এই জায়গাটির নামই হলো হোয়াইট রোজ পয়েন্ট। জায়গাটিকে কেন্দ্র করে রয়েছে নানান ধরনের গাছপালা, সাজানো গোছানো নানান ধরনের বাড়ি। ঠিক এই জায়গাটিতে এসেই নদীটি দুদিক দিয়ে বয়ে গিয়েছে এবং নদীটির মাঝ বরাবর সৃষ্টি হয়েছে একটি ছোট্ট দ্বীপের। এই নদীটিতেই অসংখ্য রাজহাঁস খেলা করে বেড়ায়। অসংখ্য মানুষ সকাল সন্ধ্যা এই জায়গাটিতে যখন হাঁটতে আসে সঙ্গে তাদের হাতে করে কিছু খাওয়ারও আনে এই হাঁসগুলোকে খাবার দেওয়ার জন্য। খাবারগুলো যখন তারা সেই রাজহাঁসগুলোকে দেয়, হাঁসেরা কিন্তু খুব মজা করে সেই খাবারগুলিকে খেয়ে নেয়, যেটা দেখতে ভীষণ ভালো লাগে। তবে একটা জিনিস কি জানো তো, এই রাজহাঁসগুলি কিন্তু ব্রিটিশ সরকার কেন্দ্রিক রাজহাঁস। তার কারণেই কিন্তু রাজহাঁসগুলোকে ধরা একেবারেই নিষিদ্ধ।
তবে আমরা এখন যখন এসেছি রাজহাঁসগুলিকে কিন্তু খুব কম দেখতে পেলাম। আসলে টাইমটা হয়ে গেছে অনেকটা সন্ধ্যা, তারপরে গ্রীষ্মকাল, নদীর জলটাও কিন্তু অনেকটা কমে মাটি দেখা যাচ্ছে, তার কারণেও হতে পারে। আগের বার যখন এসেছিলাম অসংখ্য রাজহাঁস এই জায়গাটিতেই খেলা করছিল। এবারে হাঁসগুলোকে না দেখতে পেয়ে মনটা অবশ্য একটু খারাপই হয়েছিল। তবে মন খারাপ করে আর কি হবে, চলো যাই, আস্তে আস্তে এগোই। জায়গাটা কতটা সুন্দর তোমাদের আরো একটু কিছুটা দেখিয়ে আনি। You're my sweetest addiction, you're my strongest inspiration, and I love you. It's true, there's no mountain I could not climb as long as you are mine, and I thank you for being you. I'll be your best friend, I'll be your guide whenever you need me. I'll be by your side. I love you more and more and more each day. I love you more and more and more than I can say. এই জায়গাটিতে হাঁটতে হাঁটতে একবার হঠাৎ করে মনে হলো আমি যেন আমাদের বাংলা গ্রামে চলে গেছি। চারিদিক থেকে সেজে ওঠা নানান ধরনের গাছ, আর সঙ্গে মাঝখান থেকে চলে যাওয়া একটা মেঠো রাস্তা, সঙ্গে এই গরমে আইসক্রিম কিংবা কুলফিয়ালার ডাক। আহা, কি মধুর সেই দিন ছিল, সে কি কখনো ভোলা যায়? জীবনের পথে দৌড়াতে দৌড়াতে দিনগুলো যেন কত দূরে কত পিছনে ফেলে রেখে চলে এসেছি, তাই না? রয়ে গেছে শুধু স্মৃতির এক একটি পাতায়। এই জায়গাটি তো তোমরা ঘুরে দেখলে, আশা করি তোমাদের ভালো লাগলো। তবে জায়গাটির ব্যাপারে আরো কিছু ডিটেলস তথ্য তোমাদের দিয়ে রাখা উচিত। যেসব পাবলিক এখানে কায়াকিং শিখতে চায় তাদের কিন্তু এখানে কায়াকিং এর জন্য ট্রেনিংও দেওয়ানো হয়। সঙ্গে এখানে জলকে সুরক্ষিত রাখতে ওয়াটার ড্যামও করা আছে। আর যেসব মানুষ মাছ ধরতে ভীষণ পছন্দ করে তারাও এরকম গ্রীষ্মকালে কিংবা বর্ষাকালে কিংবা কখনো কখনো ছুটির সময় ছিপ হাতে করে এই জায়গাটিতে চলে আসে এবং তারা মাছ ধরতে শুরু করে দেয়, যেটা দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর চলো এই জলের সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা এখন চলি বাড়ির দিকে রওনা হই। চলো, অনেকটা হাঁটা হয়ে গেছে, আর পায়ে লাগছে, আর পাচ্ছি না। মোটামুটি 45 মিনিট আমরা হেঁটে নিয়েছি, আর এখান থেকে আবার যেতেও হবে। এখানে সম্পূর্ণ জায়গাটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি। কেউ যদি আশেপাশে থাকো অবশ্যই আসো। সকালবেলায় মর্নিং ওয়াকের জন্য আসতে পারো, ইভিনিং ওয়াকের জন্যও আসতে পারো। এই প্লেসটা বেস্ট প্লেস আমার মনে হলো ওয়াক করার জন্য। তো এমনিতেও নেচারটাও খুব সুন্দর, মেডিটেশন করার জন্য একদম আদর্শ প্লেস। তো আমার তো ভালো লেগেছে, তোমাদেরও দেখিয়ে দিলাম। কেউ আশেপাশে থাকলে অবশ্যই এসো। এখন যাব বাড়িতে সোজা গিয়ে, তরকারিগুলো তো সব হয়ে গেছে, বাকি রুটিটা বানাবো, ওদেরকে খেতে দেব, তারপর শুয়ে পড়বো, এই আর কি। ছোট্ট ছোট্ট দুটো র্যাবিট ওখানে খাচ্ছে, তোমাদের দেখালাম। আর এরকম সানি ডে হলে না ওরা
জঙ্গল থেকে বাইরে বেরোয়, এগুলো বুনো র্যাবিট এই আর কি, সাদা নয়, এগুলো ব্রাউন কালারের হয়। আর ওরা না সূর্য বেরোলে, সানি ডে হলেই ওরা বাইরে বেরোয় আর ঘাস থেকে খুঁটে খুঁটে দানা খায়, যেটা দেখতে এত ভালো লাগে। এখানে তো খুব কম দেখা যায়, কিন্তু রেড হিলে যখন থাকতাম ওখানে আরও অনেক বেশি দেখা যেত। তো দুজনকে দেখতে পেয়েছি, তোমাদেরকেও দেখালাম। চলে এসেছি বাড়িতে আসার পর দেখলাম বাবান গুট্টু বেশ মন দিয়ে পড়াশোনা করছে। এদিকে বর বলল আজকে রুটি না করে পরোটা বানাও, এই তরকারির সঙ্গে পরোটা খেতে বেশ মন চাইছে। তো তার জন্য আজকে পরোটা বানিয়ে ফেললাম বরের পছন্দের। আর সত্যি কথা বলতে আজকে ভিডিওটা এন্ড করতে একেবারে ভুলে গেছি জানো তো, তাই এই ভিডিওর মাধ্যমেই আজকের ভিডিওটা এন্ড করলাম। আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে। ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সঙ্গে থেকো, পাশে থেকো, আমাকে সাপোর্ট করো।